বিশ্বের চিরন্তন ইতিহাসের অংশীদার ভারত, ভারতীয় শুভাংশু শুক্লার মহাকাশের সফল যাত্রা শেষে কার্যত সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে ফিরে আসা ভারতীয় হিসেবে কতটা গর্বের? অবশ্যই গর্বে, অবশ্যই গর্বে। ভারতবর্ষ আগামী দিনে ইন্ডিপেন্ডেন্টলি মহাকাশে যান পাঠাতে চলেছে জেনে রাখুন। আর 3-4 বছর অপেক্ষা করুন, ভারতবর্ষ নিজে এককভাবে দেশীয় তৈরি প্রযুক্তিতে মহাকাশে যান পাঠাবে এবং সেই যানে মানুষ পাঠাবে, সেই নিয়ে পরিকল্পনা চলছে, আলোচনা চলছে এবং সেই নিয়ে কাজ চলছে। খুব দ্রুত এটা আমরা রূপায়িত করতে পারবো। তার আগে শুভাংশু শুক্লা যেভাবে মহাকাশ থেকে ঘুরে এলেন, সেই রাস্তাটা আরো বেশি তিনি রেডি করলেন আর কি। এরপরে ভারতবর্ষ এককভাবে সেখানে মানুষ পাঠাতে পারবে এবং এই পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে। সেই নিয়ে অতি দ্রুত কাজ হচ্ছে। ভারতীয় বিজ্ঞান গোটা পৃথিবীতে এক চরম উন্নতির শিখরে পৌঁছবে, এটাই আশা করি। শুভাংশু শুক্লা সেক্ষেত্রে তিনি পথপ্রদর্শক হয়ে থাকলেন। অনেক দিন আগে রাকেশ শর্মা গিয়েছিলেন, এবার শুভাংশু শুক্লা গেলেন। আমি মনে করি ভারতীয় বিজ্ঞানের জয়যাত্রা আগামী দিনে পূর্ণতা প্রাপ্ত হবে যেদিন ভারতবর্ষ মহাকাশে ইন্ডিপেন্ডেন্টলি এককভাবে মানুষ পাঠাতে পারবে। আরেকটি বিষয়, অপরদিকে যেখানে আজও কিছু প্রতিবেশী দেশ, বিশেষত বাংলাদেশ ও পাকিস্তান, ধর্মীয় বিদ্বেষ ও কূটনৈতিকভাবে ভারতকে থামিয়ে দিতে চায়, সেখানে মহাকাশ গবেষণা, প্রযুক্তি, প্রতিরক্ষা কিংবা বৈশ্বিক নেতৃত্বের দিক দিয়ে ভারত যেভাবে এগিয়ে চলেছে, তাতে কি আপনি মনে করেন এই দেশগুলি আদৌ ভারতের প্রতিদ্বন্দ্বী হতে পারে, নাকি ভারত আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যেখানে তারা শুধু নিজের পথেই নেতৃত্ব দিচ্ছে? এই লাস্ট লাইনটাই আপনার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে ভারত যে জায়গায় পৌঁছেছে তাতেই বাংলাদেশ বা পাকিস্তানের সাধ্য নেই ভারতকে ছোঁয়ার। ফলে এদের সঙ্গে ভারতের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এরা নিজেরা সম্পূর্ণ কি বলবো ধ্বংসাত্মক রাজনীতি করছে, আঞ্চলিক রাজনীতিটা ধ্বংসাত্মক উপায়ে নিয়ে যাচ্ছে এবং রাজনীতির সঙ্গে ধর্মীয় বিদ্বেষ মিলিয়ে এরা যেদিকে যাচ্ছে এটা কিন্তু ধ্বংসের রাস্তা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান, তিনি একদিন দুঃখ করে বলেছিলেন যে ভারতবর্ষ যে তার আইআইটি আইআইএম এ এমন মানুষ তৈরি করছে যারা বিশ্বের বড় বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা অধিকর্তা হয়ে বসে আছে, আর আমরা বলতে তিনি পাকিস্তানিদের বুঝিয়েছেন যে আমরা তৈরি করছি হাফিজ শহীদের মতো সন্ত্রাসবাদ। ফলে এই পাকিস্তান এখন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, এই বাংলাদেশ এখন এই সন্ত্রাসবাদী সাপ্লাই করে। ভারতবর্ষ কিন্তু এদিকে না তাকিয়ে এগিয়ে চলেছে বিশ্ব নেতৃত্বের দিক। ন্যাচারালি ভারতবর্ষের কে দেখে এরা যদি শিখতো এদের ভালো হতো। তাই আমি বলবো এদের ভারতবর্ষকে দেখে তোমরা শেখো যে কিভাবে ভারতবর্ষ উন্নতিতে এগিয়ে চলেছে। আর যেভাবে আত্মঘাতী রাস্তা নিয়েছে তাতে আর কিছু নয়, নিজের দেশের সমাজ কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। ভালো হয় ভারতকে দেখে শেখো, তাহলে দেশগুলোর উন্নতি হবে। আমার শেষ প্রশ্ন, বর্তমান বিশ্বে যেখানে ভূ রাজনৈতিক মঞ্চে চীন, আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে, সেখানে ভারত কি নিজস্ব কূটনৈতিক দক্ষতা ও নীতিগত অবস্থানের মাধ্যমে একটি তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে? বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তানের মতো প্রতিবেশীদের প্রাসঙ্গিকতা সেখানে কতটা অর্থবহ? আমার একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতবর্ষের বর্তমান সরকার, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি ঘোষণাই করেছেন যে আমরা স্বাধীনতার অমৃতকালের মধ্যে রয়েছি এবং 2047 যখন ভারতবর্ষের স্বাধীনতার 100তম বর্ষ পূর্তি হবে, ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। আমাদের আরো অনেক পথ হাঁটতে হবে এবং সেই পথে আমরা কিন্তু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছি। এখন কথা হচ্ছে যে বিশ্ব নেতৃত্ব ভারতবর্ষ কিভাবে দেবে। তার কারণ অন্যান্য দেশগুলো, আমি আমেরিকার কথা বলি, আমি বর্তমান রাশিয়ার কথা বলি, এরা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে লড়াই করেছে। লড়াই মানে ঠান্ডা যুদ্ধ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই ঠান্ডা যুদ্ধের যে ধাক্কা, সেটা কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কাটিয়ে উঠতে পারলো না বলেই ভেঙে গেল এবং সোভিয়েত ইউনিয়নের একটা বড় অংশই এখন রাশিয়া। কিন্তু রাশিয়ার অর্থনীতি এখন যে জায়গায় পৌঁছেছে
গত 3 বছর তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ে যাচ্ছে, তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে রাশিয়ার অর্থনীতি কিন্তু আবার খারাপ অবস্থার দিকে এগিয়ে চলেছে। আমেরিকা আমেরিকা এটা অস্বীকার করার উপায় নেই, এটি বিশ্ব শক্তি এবং সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ। কিন্তু এটাও তো ঠিক যে আমেরিকা ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখনো পর্যন্ত আমেরিকান নেতৃত্ব যেভাবে চলছে তাতে কিন্তু আগামী দিনে আমেরিকা তার এই যে বিশ্ব নেতৃত্বের ভূমিকা চ্যুত হতে পারে, কারণ আমেরিকার রাজনীতি কিন্তু কখনোই তারা একটা সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে এগোতে পারেনি। এই আমেরিকা একসময় পাকিস্তানকে সমর্থন করেছে, একটা সময় মনে হচ্ছিল জর্জ বুশ হয়তো সেই ভুলটা করবেন না, জর্জ বুশ তাই করেছিল। একটা সময় মনে হয়েছিল ক্লিনটন এটা করবেন না, ক্লিনটন তাই করেছেন। বর্তমান যিনি প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, আশা করা হয়েছিল তিনি এটা করবেন না, কিন্তু তিনিও এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান আমেরিকার কাছে কোনো কোনো ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে, কারণ আমেরিকা চাইছে যে পাকিস্তানকে ধরে তারা ইরান বা ওই অঞ্চলের ওপর নজরদারি করবে। কিন্তু পাকিস্তান বারবার এটা কিন্তু প্রমাণ করেছে যে তাদের উপর ভরসা যে রেখেছে তার ক্ষতি হয়েছে। ফলে আমেরিকা যদি নিজের ক্ষতি চাই করুক, আমরা তো সেই রাস্তায় যেতে পারি। আমরা চাই এমন একটা পৃথিবী যে পৃথিবীতে গণতন্ত্র থাকবে, যে পৃথিবীতে সন্ত্রাস থাকবে না। আমরা সেই পৃথিবী তৈরির দিকে এগোবো। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি নিজে যোগ্য না হন পৃথিবীর কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই বিগত দুটি সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার এবং বিগত দুটি এনডিএ সরকার যার নেতা ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তৃতীয়বার সরকার গঠন করে একটা শক্তিশালী ভারতবর্ষ গঠন করার দিকে এগিয়ে চলেছেন, যে ভারতবর্ষ একটা অন্যরকম বার্তা দেবে পৃথিবীকে। আপনাকে আরেকটা কথা বলি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় নরেন্দ্র মোদী একটা কথা গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছিল যে এটা যুদ্ধের সময় নয়। ফলে গোটা পৃথিবী চাইছে যে ভারতবর্ষ নেতৃত্ব দিক, ভারতবর্ষ এগিয়ে চলুক, যে নেতৃত্ব শুধু ঘৃণা ছড়ায় না, যে নেতৃত্বে যুদ্ধ করে না, যে নেতৃত্ব একটা শান্তিপূর্ণ নিরস্ত্রীকরণ যুক্ত পৃথিবী চায়। ভারতবর্ষকে সেই পৃথিবীর ভারতবর্ষকে দরকার। ভারতবর্ষ সেই নেতৃত্ব দিতে প্রস্তুত আছে আগামী দিনে। ভারত, আমরা সেই ছোটবেলায় কবিতায় পড়েছিল না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে লবে। আমরা বিশ্বাস করি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।